আমি একটু রেজাউল করিম রনির কাছে যেতে চাচ্ছি যে 180 দিন বা 6 মাস একটা সরকারের জন্য খুব বেশি একটা সময় না হলেও গতিপথ কিন্তু বোঝার জন্য যথেষ্ট। তো আপনি এই সরকারের গত 6 মাসের কার্যক্রমকে কিভাবে দেখবেন এবং তারা কি জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য সঠিক পথে আছে কিনা, মানে আপনার পর্যবেক্ষণটা কি? দেখেন, প্রথম কথা হলো আমি এই ধরনের পদ্ধতিতে একটা নির্বাচিত সরকারের কর্মতৎপরতা বিচার করার পক্ষেই না, যে 100 দিন 180 দিন। কেননা কারণ হলো আপনি আরেকটা হলো যে সরকারের 180 দিনের কর্মতৎপরতা সফলতা ব্যর্থতা এটা সরকারের দিক থেকে সরকারের যারা মুখপাত্র, সরকারের যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তারা নানা রকম বর্ণনা দিচ্ছে এবং সেই সমস্ত বর্ণনার মধ্যে অনেক ধরনের ইনফরমেশন আছে, অনেক ধরনের সত্যতাও আছে। আবার মাঠের বাস্তবতায় অনেক ধরনের জনগণ যখন দেখছে যে অনেক ধরনের বৈপরীত্য আছে, যেমন আপনি যখন চারদিকে যখন চরম লোডশেডিং, মানুষ যখন বিদ্যুৎ পাচ্ছে না, বাসা বাড়িতে গ্যাস নাই, আপনি যখন 180 দিনের সফলতার কথা বলছেন, এটা মিসফিট, এটা জনগণকে কানেক্ট করছে না। হয়তো অন্য অনেক সেক্টরে সফলতা আছে কিন্তু সেটাও কানেক্ট করা যাচ্ছে না। ফলে এটা আমি মনে করি যে এটা একটা প্রপার ওয়ে না যে একটা নির্বাচিত সরকারের কর্মতৎপরতাকে ডেসক্রাইব করার এই ফ্রেমটাই যথোপযুক্ত না। তারপরেও সরকারের দিকে প্রচেষ্টা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার, মিডিয়ার স্বাধীনতা এবং ইস্তেহার অনুযায়ী কর্মতৎপরতা শুরু করার যে প্রবণতা সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং খাল খনন কর্মসূচি, তার প্রতিশ্রুত কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো সবগুলোর দিকে সরকার যে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো সেগুলো থেকে যাত্রা শুরু করার প্রচেষ্টা, এবং যেগুলোতে নানা রকম সমালোচনা আসছে, দুর্নীতি আসছে, সেগুলো কিছু রিভিউ করা হচ্ছে, কিছু করা হয়েছে, কিছু করা হয়তো হবে, করার মধ্যে দিয়ে সরকার অ্যাকর্ডিং টু ইস্তেহার যে মুভ করছে, এই ইস্তেহার অনুযায়ী তারা মুভ করছে, সেইটা আমি বলতে পারি হ্যাঁ এই 180 দিনে তারা গেছে। সেখানে সফলতা যেমন আছে, অনেকগুলো জায়গায় ব্যর্থতা আছে ডেফিনেটলি, আমি খানিকটা বললামই। তো এবং সেই ব্যর্থতাগুলো নিয়ে আপনি যদি দেখেন প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি দুঃখ প্রকাশ করেছেন একাধিকবার। এবং এইখানে যে বলা হলো যে আই হ্যাভ এ প্ল্যান যদি থাকে তাহলে আবার প্ল্যান চাওয়া হচ্ছে কেন? অবশ্যই প্ল্যান আছে, প্ল্যান আছে। ইস্তেহারে আপনি একটা প্ল্যান ছাড়া ইস্তেহার দেওয়া হয়নি এবং ইস্তেহার অনুযায়ী বর্ণনা করা হচ্ছে, হ্যাঁ, এবং সেই অনুযায়ী অ্যাকশনে যাওয়া হচ্ছে। ইভেন প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে আপনার এই মাসের শেষের দিকে যে পার্লামেন্ট অধিবেশন শুরু হবে, সেই পার্লামেন্ট অধিবেশনে 10 বছরের জ্বালানি পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হবে। ফলে আপনি যদি এখনই বলেন যে অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠীর হাতে জ্বালানি খাত তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা তো কোনো সুযোগ নাই ভাই। জনগণের নির্বাচিত সরকার, পার্লামেন্ট ইজ দেয়ার এবং আপনারা পার্লামেন্টে আছেন। হ্যাঁ, আমরা চাই আপনারা সমালোচনা করেন, আমরা চাই কোনো অলিগার গোষ্ঠী যেন এখানে সুবিধা দিতে না পারে সেটা প্রতিহত করা, প্রতিবাদ জানানো, গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সেটা প্রতিরোধ করা আপনাদের দায়িত্ব, সেটা আপনারা করবেন। তো ফলে এখন আপনার কাছে যখন প্ল্যান চাওয়া হয় তখন আই হ্যাভ এ প্ল্যান খুঁজে পান না আপনারা, সেটা তো হবে না। আপনারা আপনাদের প্ল্যান দেন, বরং তার প্ল্যান ঠিকই আছে এবং সেটা সে জনগণের সামনে উপস্থাপনও করবে। পাশাপাশি আপনাকেও প্ল্যান নির্ভর রাজনীতি ঠেলে দেওয়া হচ্ছে, এটাই হলো মুন্সিয়ানা, এটাই হলো গুণগত পরিবর্তন রাজনীতির। তো এখন জ্বালানির ক্ষেত্রে দেখেন এই সরকারের যে ইস্তেহার স্পষ্টভাবে তারা কিন্তু বলতেছে যে আপনার সীমাহীন দুর্নীতি, অস্বচ্ছ প্রক্রিয়া, হ্যাঁ, ব্যয়বহুল স্বল্পমেয়াদী চুক্তি, আত্মঘাতী ক্যাপাসিটি চার্জ, অতিরিক্ত আমদানি নির্ভরতার ফলে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাত হ্যাঁ দুর্নীতি এবং অদক্ষ কাঠামোয় পরিণত হয়েছে। এইটা জ্বালানি ও বিদ্যুৎ খাত, এটার যাদের যে পলিসি সেখানে বলা হচ্ছে খুব স্পেসিফিকভাবে তারা যাচ্ছে। এবং এখানে যেটা আগে আলোচনা করলাম যে এই সমস্যাটা একটা ইমিডিয়েট সলিউশন যেমন লাগবে, স্বল্পমেয়াদী মানে মধ্যমেয়াদী এবং আরেকটা হলো দীর্ঘমেয়াদী সলিউশন লাগবে। দীর্ঘমেয়াদী সলিউশনে ধরেন আমাদের এখানে এই যে গ্যাস নির্ভর যে বিদ্যুৎ ব্যবস্থাপনা আমাদের, এবং এই গ্যাসটা যেহেতু আমাদের এখানে 18 বছর ধরে গ্যাস উত্তোলনের এরকম কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, হ্যাঁ 8টা-10টা জায়গায় চেষ্টা চালানো হয়েছে হ্যাঁ বিগত আমলে। তো এটা আবার দেখলাম যে উদ্ধারকারী জাহাজ হ্যাঁ আপনার ডিসেন্ট, তারা বলছে, প্রধানমন্ত্রী বলেছেন যে হ্যাঁ গ্যাস উত্তোলন করার প্রচেষ্টা না হয় না, বলছে এই বক্তব্য নাকি ভুল। হ্যাঁ 8-10টি জায়গা থেকে নাকি চেষ্টা করা হচ্ছে, কোথায় 8-10টি জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে? প্রধানমন্ত্রীর বক্তব্য এসেনশিয়ালি তো ঠিক আছে, আপনি খোঁজাখুঁজির চেষ্টা করলেন কিন্তু আপনি গ্যাস পাইলেই তো হবে না। ইভেন আপনার আমাদের স্থলভাগে প্রচুর পরিমাণ গ্যাস আপনার অনুসন্ধান করে রাখা আছে যে অমুক জায়গায় গ্যাস আছে, এটা রাখলেই তো হয় না, সেটা প্রপারলি উত্তোলন করা, উত্তোলন করে পরিপূর্ণভাবে ব্যবহার উপযোগী করে জাতীয় গ্রিডে যোগ করা, এটা তো
এই প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তো আপনি বলতে পারেন না যে গ্যাস উত্তোলন হয়েছে। ফলে এই যে আপনি ফ্যাক্ট চেক করে ফেললেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে, হ্যাঁ, সত্য বক্তব্যকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনি হাজির হয়ে গেলেন ফ্যাক্ট চেকের নামে, হ্যাঁ, এটা আপনি কাদের পারপাস সার্ভ করেন এটা তো আমরা বুঝতে পারি। এবং বিগত আমলের জ্বালানির যারা দায়িত্বে ছিলেন, হাসিনার এটা তো আমরা জানি, এটা ক্লাসিক্যাল এক্সাম্পল, সারা দুনিয়ার লোক স্টাডি করবে। কিন্তু বিগত আমলের যে মেধাবী দায়িত্বে পালন করলো হঠাৎ করে আইসা, হ্যাঁ, তার ব্যর্থতা নিয়ে কোনো আলাপ হয় না। তো ক্যাপাসিটি চার্জ, এই সরকার তো একটা ক্যাপাসিটি চার্জ স্থগিত রাখছে। এই সরকার আসার পরে আদানি, এই সরকার আসার পরে এদের ক্যাপাসিটি আপনি বকেয়া কত 50,000 কোটি টাকার মতো বকেয়া সরকার তো পরিশোধ করতে যায়নি। তো কিন্তু আদানির 50,000 কোটি টাকা না ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের ইয়েগুলোর, শুধু আদানি না, আরো আদানি এবং আরো অন্যান্য গ্রুপ যেগুলো আছে। আদানিকে তো গত সরকার রিভিউ করতে দিছে। হ্যাঁ, আপনার আরো প্রত্যেকের এই যে আপনার ক্যাপাসিটি চার্জের ইন্টারন্যাশনাল নামে, আদালতে যাইতে হবে। হ্যাঁ, ক্যাপাসিটি চার্জের নামে এই যে পুরা যে প্রক্রিয়াটা, এইটা থেকে তো বিগত সরকার বের হওয়ার কোনো উদ্যোগ নাই। মানে ওই অর্থে তো কোনো আমরা প্র্যাকটিক্যাল কিছু দেখি নাই, বরং এই সরকার এসে এই জ্বালানির এই ভৌতিক চার্জগুলো, মানে জনগণের গলা কাটার এগুলো বন্ধ রাখার কারণে, হ্যাঁ, সমস্যা তৈরি হচ্ছে। এখন এই সমস্যাটা, কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে বিদ্যুৎ মন্ত্রী যেভাবে অ্যাড্রেস করা দরকার ছিল উনি ওইভাবে অ্যাড্রেস করতে পারছেন না? সমস্যা এখানে সমস্যা তো আরেকটা আছে, সেটা হলো বিদ্যুৎ মন্ত্রী যখন ইরান ইসরায়েল যুদ্ধ হইল সেই সময় কিন্তু ক্রাইসিসটা ছিল তেলের ক্রাইসিস। সেই সময় কিন্তু বিদ্যুতের কোনো ক্রাইসিস ছিল না। সেই সময় উনি একটা বক্তব্য দিলেন যে বিদ্যুতের কোনো ক্রাইসিস নেই। সেই বক্তব্যকে এখন সামনে এনে প্রমাণ করা, মানে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে উনি এখন ঘরে ঘরে লোডশেডিং, কিন্তু উনি বলে বেড়াচ্ছেন যে বিদ্যুৎ আপনার আছে, বিদ্যুতের কোনো সমস্যা নাই। ফলে এই ডিফেম করার একটা কালচারও কিন্তু আছে। ডেফিনেটলি উনার সব বক্তব্যের সাথে বিএনপির লোক একমত না, এবং বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসাবে তার কোনো নেতা বা তার কোনো গুরুত্বপূর্ণ লোক যদি কোনো একটা মন্তব্য করে এবং সেটা যদি জনস্বার্থ বিরোধী হয়, সেটার প্রতিবাদ বিএনপির দিক থেকেই হয়। বিএনপির সমর্থক দিতে হবে, বিরোধী দল তো করবে, সেটা তার দায়িত্ব। ডেফিনেটলি এই ধরনের বক্তব্য খুবই দুঃখজনক, অনভিপ্রেত এবং আনএক্সেপ্টেবল। আপনার এটা তো কোনো বাস্তব, আপনি সহজ সত্য কথা বলবেন, এবং এই সরকারের তো পপুলিজম অর্জন করার কোনো দরকার নেই। কারণ 2/3 মেজরিটি জনগণ একটা প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনাকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে। সমস্যা হলে জনগণকে সরাসরি বলবেন এই কারণে পারতেছি না, জনগণ সম্মিলিতভাবে কষ্ট স্বীকার করবে, অসুবিধা নাই তো। কিন্তু আমাদেরকে আমরা একদম ফলে এখানে ট্রাস্ট ক্ষতিগ্রস্ত করার জন্য যে ধরনের ভুয়া ন্যারেটিভ তৈরি করা হয়, যে ধরনের ডিফেম করা হয়, এই পুরা প্রক্রিয়াটাই আসলে ক্ষতিগ্রস্ত করে এবং জনগণের সাথে ক্ষমতা বা সরকারের দূরত্ব তৈরি করে, এবং যেটা পুরো রাজনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। ফলে এইটা আমাদের দূর করতে হবে, এবং একটা কনস্ট্রাকটিভ পলিটিক্সের জন্য ডেফিনেটলি সরকারের যে জায়গাগুলোতে আরও উদ্যোগী হওয়ার সুযোগ আছে সেই জায়গায় আপনি কনস্ট্রাকটিভলি আগে আসেন, আলোচনা করেন, সমালোচনা করেন। তা না করে সরকার ব্যর্থ হচ্ছে, আপনি আপনাকে ক্ষমতা দিলে আপনি সফল হয়ে যাবেন, এটা তো কোনো ম্যাজিক নেই আপনার কাছে।